শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল, সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই, ইট খুলে পড়ে নাই, কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো ইট কিভাবে খুলে পড়লো? এখানে কিন্তু আছে, কারণ এখানে ইচ্ছাকৃতভাবে একটি মাস্টার প্ল্যানের এখানে আগুন লাগানো হয়েছে, কেমিক্যাল ইউজ করা হয়েছে। কেচি গেটের মধ্যে তালা থাকে একটা, সেইখানে দুইটা কিভাবে আসলো? পানির যে ব্যবস্থা ছিল সেগুলোর লাইন কে কাটছে? সিসি ক্যামেরার তারগুলো কে কাটছে? সেনসিটিভ জায়গা সচিবালয়ে আগুন লাগে কোন কারণে? বন্ধুগণ, জানতে হবে শুধুমাত্র টার্গেট করে কেন এই দুইটি জায়গায় আগুন লাগানো হলো, একটি ভবনের দুটি মাথায় কেন আগুন? বুঝতে হবে আইসিটি উপদেষ্টা কে ছিল? সজীব ওয়াজেদ জয়। আপনারা জানেন সজীব ওয়াজেদ জয় দায়িত্বে ছিল পলক। আজকে যদি সেগুলো তথ্য পুরে ছাই করে দেওয়া হয়, সম্ভব হয়, তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না। আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে? লাগাই নাই তো। যদি বড় বড় নেতারা আগুন লাগাইতো, কেচি গেটের মধ্যে তালা থাকে একটা, সেইখানে দুইটা কিভাবে আসলো? পানির যে ব্যবস্থা ছিল সেগুলোর লাইন কে কাটছে? সিসি ক্যামেরার তারগুলো কে কাটছে? শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল, সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই, ইট খুলে পড়ে নাই, কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো ইট কিভাবে খুলে পড়লো? এখানে কিন্তু আছে, কারণ এখানে ইচ্ছাকৃতভাবে একটি মাস্টার প্ল্যানের পরিবর্তে এখানে আগুন লাগানো হয়েছে, কেমিক্যাল ইউজ করা হয়েছে। অনেক ভাই সায়েন্টিস্ট আছেন, সাংবাদিক ভাইয়েরাও এইসব নিয়ে গবেষণা করেন, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা, বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা, এবং 24-এর গণ অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছিল ওই সকল খুনিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র। বন্ধুগণ, এটিকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ আজকে যদি 24-এর গণ অভ্যুত্থানের হত্যার বিচার বন্ধ করা যায়, বিডিআর হত্যার বিচার বন্ধ করা যায়, এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায়, তাহলে ভারতকে খুশি রাখা যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনারা জানেন গত 2 দিন আগে ভারতের শুভেন্দর বাবু বাংলাদেশের মানুষকে মশা আর মাছির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কারণ তারা এখনো মনে করেন হাসিনাকে ক্ষমতায় রাখা সম্ভব। কারণ এখনো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবের ছবি ঝুলানো আছে, এবং ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে। এগুলো কেউ খোঁজ নেয় না। সংস্কার করে কোথায় জানেন? পলিথিন বন্ধ করতে হবে আর গাড়ির হর্ন। আমি বলছি রেজওয়ানা রফিককে ফাজলামি করবেন না। ফাজলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকারে বসানো হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি ভালো হয়ে যান, হাসিনার পরিণতি হবে, হাসিনার পরিণতি হবে আপনার। সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন, আমি চালাবো। যদি না পারেন আমাকে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে না, এরা এক একটা অপদার্থের মতো হয়ে গেছে। আমরা যখন প্রোগ্রাম করতে আসি 40টা 50টা কল আসে, ভাই এগুলো করবেন না। আর তোমরা আঙুল চষো, সচিবালয়ে আগুন লাগে, বেটা আমাদের ব্যাক ট্যাক্সের পয়সায় তোমাদের বেতন হয়, তোমরা জনগণের সেবক, মালিক নয়। আমি স্পষ্ট করছি, আবারও স্পষ্ট করছি, গতকালকে আপনারা দেখতে পেরেছেন একজন পুলিশ সদস্য কিভাবে সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল। আমি বাধ্য হয়েছি সেই পুলিশ সদস্য এবং সাংবাদিক ভাইদেরকে
ঠান্ডা করতে, তাদের মধ্যে সমঝোতা করতে। আমি বুঝি এখনো এদেশের অনেক জায়গায় রন্ধে রন্ধে আওয়ামী লীগ গাপটি মেরে বসে আছে। তারা শুধুমাত্র তাদের মুখোশ পরিবর্তন করেছে, তাদের পূর্বের চরিত্র পরিবর্তন করে নাই, শুধু উপরে যে মাস্কটা লাগিয়েছে সেটি পরিবর্তন করেছে। তাই বলছি, এই ধরনের ঘটনা আমাদেরকে ইশারা ইঙ্গিতপূর্ণ, কারণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সামনে এর থেকেও আরো হয়তো বেশি কিছু হতে পারে। আমার এই কথাগুলো হয়তো কারো গায়ে কাটা বিনতে পারে, বাস্তব এবং সত্য কথা। যদি প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগকে ঘাড় ধরে না বের করা যায়, এদেশ কোনোদিন স্বাধীনতা রক্ষা করতে পারবে না। সচিবালয়ের দারোয়ান থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত প্রত্যেকে এখান থেকে ওএসটি করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এবং যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেককেই আইনের কাঠগড়ায় আনতে হবে। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে বলছি, আপনি যদি আইন প্রয়োগ না করতে পারেন ছেড়ে দিলেই হয়। ঠিক আছে, আইন প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগ করার জন্য আপনাকে বসানো হয়েছে, অন্য কোনো কারণে আপনাকে বসানো হয় নাই। বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটার একটা আঁচ আমরা তখনই করতে পেরেছিলাম যখন দেখেছিলাম যে স্বৈরাচার শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশ থেকে যেতে দেওয়া হয়েছিল। সেই যে সংখ্যাটা আমাদের তৈরি হয়েছিল, সেই সংখ্যাটা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। সংখ্যার প্রথম ধাপটাই যদি বলি, ফ্যাসিবাদে যারা সহযোগী ছিল, ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছিল, বাংলাদেশের 2000 মানুষকে যারা হত্যা করেছে এবং প্রায় লক্ষাধিক মানুষকে আহত করেছে, সেই স্বৈরাচারের দোসরদের 100 দোসরকেও এখন পর্যন্ত আটক করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এই ব্যর্থতা শতভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, তিনি ছাত্র জনতাকে কোনোভাবেই হেল্প করেননি। তার একটা পদবি আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, সেই পদবীর জোরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, আর্মি পার্সন। তার কাছ থেকে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করেছি, তার কাছ থেকে আমরা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা প্রত্যাশা করেছি। আপনারা দেখেছেন বিগত কয়েকদিনের মধ্যে ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী বেশ কয়েকজনকে নিহত করা হয়েছে। একজনকেও খুঁজে বের করতে পারেনি যে কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। এই হত্যাকাণ্ড যারা চালিয়েছে তাদেরকে ধরার কোনো তৎপরতা নেই, গণহত্যা যারা করেছে তাদেরকে ধরার কোনো তৎপরতা নেই। দেখা যাচ্ছে তেলের মাথায় তেল। স্বরাষ্ট্র সচিবকে নিয়ে যাওয়া হয় দুদকের চেয়ারম্যান বানিয়ে। কি দরকার ছিল? স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিল, দুদকের চেয়ারম্যান আরেকজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বা ভালো কোনো ব্যক্তিকে দিতেন। এরকম দেখা হচ্ছে যে ছাত্রদের উপরে আমাদের একটা আস্থার জায়গা ছিল, সেই জায়গাগুলো কমে আসছে দিন দিন। ছাত্রদের ধরেন মন্ত্রণালয়ে তাদের দ্বন্দ্ব পাস, তারা যখন মন্ত্রণালয় তখন যেতে পারে, তাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসে, তারাও বিভিন্ন অপকর্ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। আমরা বলতে চাই, গতকালকে যে আগুনটা ঘটেছে, এই আগুনটা বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর, বাংলাদেশের নিরাপত্তার জন্য অনেকটা বড় একটা হুমকি। এই নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ আর কতদিন থাকবে? একই সাথে বাংলাদেশের স্বৈরাচার যারা ছিল তাদের দোষরদেরকে চিহ্নিত করা, তাদের দুর্নীতিগুলোকে চিহ্নিত করার কার্যক্রম যখন শুরু হয়েছে, তখন এই অগ্নিকাণ্ডটা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের পেছনে এই যে বাংলাদেশের বর্তমান যে সচিবরা রয়েছে এবং আমলারা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু হাসিনার আমলেও একই রকম অবস্থানে ছিল, সুবিধাভোগী ছিল। আমরা এখন পর্যন্ত দেখিনি যে কোনো কর্মকর্তাকে, কোনো আমলাকে বহিষ্কার করা হয়েছে, কোনো আমলাকে গ্রেফতার করা হয়েছে বা শাস্তির মুখোমুখি করা হয়েছে। সরকারি চাকরিতে একটা মজা আছে ভাই, মজাটা হলো আপনি সরকারি চাকরিতে একবার ঢুকলে আপনার আর কোনো যত অপরাধী করেন আপনার কিন্তু কোনো বহিষ্কার হবে না, আপনাকে চাকরিচ্যুত করা হবে না। আমরা বাংলাদেশে সরকারি চাকরি না, শুধু যে কোনো চাকরিতে অন্যায় অনিয়ম দুর্নীতি যারা করে তাদেরকে বহিষ্কার করার নীতিমালা অবিলম্বে আমরা চাই। আমরা এটাও বলতে চাই, অবিলম্বে থেকে ফ্যাসিবাদের দোসর আমলাদেরকে বহিষ্কার করতে হবে। এটা যদি না করা হয়, আমরা আমাদের পরবর্তী কার্যক্রম রাজপথেই দেখাবো ইনশাআল্লাহ।